আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 61 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। পরন্ত দুপুরবেলায় রৌদ্রের মাঝে বাস স্ট্যান্ডের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে ছায়া। পরনে নীল টপস ও সাদা স্কার্ট। রোদের কারণে উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা রক্তিম হয়ে উঠেছে। বারবার ওড়না দিয়ে কপালে ঘাম মুছছে। 5 মিনিট দেরি হয়ে আসার ফলে বাস মিস করেছে। পরবর্তী বাস কখন আসবে সেটাও জানে না। মেয়েটা বিরক্তিতে হাত ঘড়ির দিকে তাকায়। 2টো বেজে যাচ্ছে, অথচ সে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাইলাভূত হচ্ছে। ছায়ার কিছুক্ষণ অপেক্ষা করে সামনে পথ ধরে হাঁটতে শুরু করলো। কোনো রিক্সা বা অটোতে করে যাবে। ছায়া রাস্তা পার হওয়ার সময় খেয়াল করলো তার সামনে এসে একটা কার থেমেছে। ভোর দুপুরবেলায় এমন নির্জন পথে কালো রঙের গাড়ি দেখে মেয়েটা ভয় পেয়ে পিছিয়ে যায়। ছোটোবেলা শুনেছে এমন কালো গাড়িতে করে বাচ্চাদের ধরে নিয়ে যায় রাস্তা থেকে, কিন্তু সে তো বাচ্চা নয়। তাহলে আরে দূর, সে এসব কি ভাবছে? বাচ্চা না হলেও তো একটা মেয়ে, আর আজকাল মেয়েরা কোথাও নিরাপত্তা নয়। মেয়েটার আকাশ পাতাল ভাবনার মাঝে ডোরের কাছ নেমে গেল। ছায়া কাঁধে ঝুলানো ব্যাগ চেপে ধরে দৌড় দিতে চেয়েও কিছু একটা খেয়াল করে দিল না, বরং চোখ দুটো বড় বড় করে বিস্ময়ে তাকিয়ে রইল যুবকের পানে। কোথাও যাচ্ছেন মিস? রাস্তার মধ্যে মানুষটার দেখা পাওয়া অপ্রত্যাশিত ছিল ছায়ার। সে চোখে পল্লব ঝাপটিয়ে ধীর কণ্ঠে বলল, বাড়িতে? পায়ে হেঁটে হেঁটে? তাহলে কি উড়ে উড়ে যাব? মৃন্ময় হেসে বলল, গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার সময়ের মূল্য অনেক, অহেতুক আমার জন্য সেটা নষ্ট করুন না। বন্ধুর শালি সাহেবের জন্য এটুকু করাই যায়। আর আমরা এখন বেআই সোকাম। এই কথা শুনে মৃন্ময় নিজের পাশে ডোর খুলে দিল। ছায়ার আপত্তি করলো না, চুপচাপ উঠে বসলো। মেয়েটা সিট বেল্ট লাগিয়ে নিতেই মৃন্ময় গাড়ি স্টার্ট দিল এবং ঠিকানায় জিজ্ঞেস করলো। ছায়া গুটি গুটি হয়ে বসে থেকে ক্ষণে ক্ষণে আর চোখে পাশে বসা সুদর্শন যুবকের দিকে তাকাচ্ছে। লোকটা ঠোঁট কামড়ে এক হাতে মনোযোগ সহকারে ড্রাইভ করছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। কাঙ্ক্ষিত স্থানে এসে মৃন্ময়ের গাড়ি থামে এবং ছায়া ধন্যবাদ দিয়ে নেমে পড়ল। মেয়েটা চলে যেতে চাইলে মৃন্ময় পিছন থেকে দেখে ওঠে। ছায়া ফিরে এলো। মৃন্ময় একটা কার্ড বাড়িয়ে দিল। সেটা দেখে জিজ্ঞেস করলো, এটা কিসের কার্ড? আমার বিয়ের। ছায়া চমকে উঠল, কি? মৃন্ময় মেয়েটার রিয়াকশন দেখে নিঃশব্দে হেসে বলল, রিল্যাক্স মিস, আই এম জাস্ট কিডিং। তবুও ছায়া স্বস্তি পেল না। ও চট করে কাঠ নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মৃন্ময় এক হাতে মাথায় চুলগুলো ব্রেকসাট করতে করতে বলল, সামনে আমার একটা অনুষ্ঠান রয়েছে, বলতে পারেন সকল ভক্তদের সাথে দেখা করব, অটোগ্রাফ দিব। ওই দিন আপনার আপুর বলা কথাগুলো শুনে সিদ্ধান্ত নেই, সবার সাথে মিট আপ করবো। আপনাকে আমি পার্সোনালি ইনভাইট করলাম। আই হোপ আপনি আসবেন, আপনার দুলাভাই আপু আসবে, আর হ্যাঁ, আপনার ছোটো বোন মায়াকেও নিয়ে আসবেন। ছায়া একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। মৃন্ময় চোখের সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিতেই বলল, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে, টেক কেয়ার অফ ইউ। ছায়া হাত নাড়িয়ে বলল, বাই গায়ক সাহেব, সাবধানে যাবেন, আর আপনিও নিজের খেয়াল রাখবেন। আজ রাত অফিসে যায়নি, সারাদিন ঘুমিয়ে পার করেছে। সন্ধ্যাবেলা উঠে গোসল করে বেরিয়ে এলো। আলো রান্নাঘরে টুকটাক কাজ করছিল, আর শেফালি চাচি মটরশুঁটি বাচ্ছেন। দেবরকে দেখে আলো ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে দিল। সব কিছু গরম করে ডাইনিংয়ে রেখে বলল, আসুন ভাইয়া। রাত চুপচাপ এসে চেয়ার টেনে নিয়ে বসলো। আলো প্লেটে খাবার বেড়ে দিল। সুবহান খান বাহিরে গিয়েছিলেন, ফেরার পথে নাত বইয়ের জন্য এটা সেটা নিয়ে আসেন। মেয়েটা আবার বাহিরে খাবার খেতে খুব পছন্দ করে, তাই আজকেও নিয়ে এলেন। দাদাজানকে দেখে আলো হাসি মুখে এগিয়ে আসে ড্রয়িং রুমে। আজকে কি নিয়ে এসেছো দাদাজান? সুবহান খান জিনিসের টুকলা দিয়ে বললেন, ফুচকা, চটপটি, মাংসের পেঁয়াজু আর সমুচা। জিনিসের নাম শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে কিছু বলতে যাবে তার আগে শুনতে পেল, এসব হাবি যাবে রাস্তার খাবার নিয়ে এসে তুমি আমার বইয়ের পেট খারাপ করছো দাদাজান। আধার দোতলা থেকে নেমে এসে গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে। সেগুলো শুনে আলো প্রতিবাদী কণ্ঠে বলল, মোটেও আমার পেট খারাপ হয় না। এবার যদি বমি করো তাহলে ঘাড় ধরে রুম থেকে বের করে দেব। আলো ঠোঁট উল্টে দাদাজানের দিকে তাকায়। সুবহান খান বড় নাতিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার নাত বইকে বের করে দিলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আদার থতমত মুখে বলল, তুমি আস্ত একটা গিরগিটি। আলো ফিক করে হেসে দিয়ে ওখান থেকে চলে গেল। গরম গরম কফি বানিয়ে নিয়ে এসে স্বামীকে দিল। তারপর সে ফুচকা রেডি করতে শুরু করলো। কোনো সমস্যা হয়েছে? আধার রাতের পাশে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো। রাত খেতে খেতে জবাব দিল, সব ঠিক আছে। আধার আর কিছু বলল না, শুধু নিজের বইয়ের দিকে তাকিয়েই রইল। ডিনার করার পর আলো স্বামীর কাছে বায়না করে আজ রিক্সায় করে ঘুরবে এবং রাতের শহর দেখবে। আধার সোজা চাপটা না করে দেয়, কারণ তার ভার্সিটিতে জরুরি কাজ আছে, এবং এটাও বলে অন্য কোনো সময় নিয়ে যাবে। কিন্তু আলো তো আলোই, সে জেদ ধরে বসে আছে। আজ যাবে মানে যাবেই, এমনকি শাড়ি পরে সে যেগুজে তৈরি হয়ে বসে আছে। মেয়েটা যখন দেখলো এত কাজও হচ্ছে না, তখন কান্নাকাটি শুরু করে দিল। তার কুমিরের কান্নার কাছে আধার আত্মসমর্পণ করে
বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, নয়তো তাকে শান্তিতেও থাকতে দিবে না মেয়েটা। আজকাল একটু বেশি জেদ তেরামি করছে। রাতের আধারে নিস্তবতার মাঝে নির্জন পথ দিয়ে স্বামীর হাতে হাত রেখে হাঁটছে আলো, অন্য হাতে একগুচ্ছ গোলাপ। একটু আগে রিক্সা করে দুইজন মিলে শহর ঘুরেছে, আপাতত এখন হেঁটে হেঁটে বাড়িতে ফিরছে। খুশি হয়েছো? আলো একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, খুব। আধার মুচকে হেসে হাত বাড়িয়ে দিল, শাড়ি ভেদ করে কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, এত পথ হেঁটে যেতে পারবে? এখনই তো পা ব্যথা করছে, তাহলে রিক্সায় উঠলে না কেন? আপনার সাথে হাঁটবো তাই। ঠিক আছে চলো। মাঝপথে এসে আলো কোমর চেপে ধরে থেমে যায়। তার পা জোড়া আর চলছে না, মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকাবকি করলো, শুধু শুধু জেদ ধরে। জুতা খোলো। স্বামীর কথা শুনে আলো চোখ দুটো বড় বড় করে তাকায়। সেটা দেখে আধার বিরক্তিতে বলল, এমনভাবে তাকিয়ে আছো যেন তোমাকে আমি শাড়ি খুলতে বলেছি। আলো কিছু না বলে হিল জুতা খুলে দিল। সে বুঝতে পারছে না এই লোকটা তার জুতা নিয়ে কি করবে। ভাবনার মাঝে সে নিজেকে শূন্য অনুভব করলো। আলো চমকে উঠে দু হাতে স্বামীর গলা আঁকড়ে ধরে বিন্ময়ে তাকালো। এটা কি করছেন আপনি? আদার এক হাতে মেয়েটার জুতা নিয়ে অন্য হাতে পাতা খুলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে এবং বলে, মুখ বন্ধ করে থাকো, নয়তো আছাড় মারবো। লোক দেখলে কি ভাববে? কে কি ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার। আমি অন্য বউকে নয়, নিজের বউকে নিয়ে যাচ্ছি। আলো কিছু না বলে কাঁধে মাথা রেখে মানুষটার মুখের দিকে তাকায়। তখনই তার মুখে শুকনো ইচ্ছে জাগলো। সে আশেপাশে নজর বুলিয়ে নিয়ে মাথা উঁচু করে টপটাপ করে চুমু খেয়ে বসিয়ে দিল স্বামীর বাম গালে। হঠাৎই আধারে পা জোড়া স্থির হয়ে যায়। সে চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকাতেই খিলখিল করে হেসে উঠল, জান। আলো তর্জনী আঙ্গুল দিয়ে স্বামীর গালে আঁকিঝুঁকি করতে করতে আদরে কণ্ঠে ডাকে। এই প্রথম বইয়ের মুখ থেকে এই বাক্য শুনে আধারের হৃদয় কাঁপল। সে শুকনো ঢুক গিলে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, মাঝ রাস্তায় আমাকে সিডিউস করার একদম চেষ্টা করবে না, চুপচাপ ভদ্রমেয়ের মতো। আদার সম্পূর্ণ কথা শেষ করতে পারল না, কারণ পাজি মেয়েটা তার ঠোঁটে চুমু দিয়েছে। আদার চোখ বুজে জুড়ে জুড়ে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। সে জানে এই মেয়েটা ইচ্ছে করে তাকে জ্বালাচ্ছে, কারণ তারা এখনই বাহিরে, আর সে চাইলেও কিছু করতে পারবে না। তাই তো অসভ্য মেয়েটা সুযোগে ফায়দা তুলছে। ভালোবাসি, ছোট্ট একটা বাক্য, অথচ সেই বাক্য শোনা মাত্রই আধারের হৃদয় থমকে গেল। সে মেয়েটার দিকে তাকিয়ে ওই স্পষ্ট সুরে বিড়বিড় করলো, কি বললে আবার বলো। আলো প্রাণ খুলে হাসি দিল। তার প্রিয় মানুষটিকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ মিস্টার খান। বাড়িতে ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। আলো ঘুমে ঢুলতে ঢুলতে কোনো মতো চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আধার রুমে বাতি নিভিয়ে অর্ধাঙ্গিনী কাছে এলো। মাঝ রাস্তায় একজন পুরুষের ইজ্জত লুটে নিয়ে এখন আরামসে ঘুমানো হচ্ছে। আলো হেসে পিট করে জবাব দিল, আমি আমার ব্যক্তিগত পুরুষের ইজ্জত লুটেছি, তাতে আপনার কি? আজকাল পুরুষরাও মেয়েদের কাছে সেফ না। কি দিনকাল এলো রে বাবা, শুধু কয়েকটা চুমুই তো খেয়েছি, আপনি এমন ভাব করছেন যেন আমি আপনাকে। বলতে বলতে থেমে যায় আলো। সে একটু আগে কি বলতে চেয়েছিল ভাবতেই তাজ্জব বনে গেল। তুমি আমাকে কি বলো? বেহায়া ইঙ্গিত বুঝতে পেরে আলো লজ্জায় হাঁসফাঁস করতে করতে দুহাতে স্বামীটিকে ঠেলে বলল, সরুন তো, আমাকে বিরক্ত না করে ঘুমাতে দিন। আদা সরে না, বরং সাপের মতো আরও আষ্টে পিষ্টে মেয়েটাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আমার ঘুম হারাম করে এখন ঘুমাতে যাচ্ছ? তো কি এখন আপনার সাথে ধেই ধেই করে নাচবো? নাচতে হবে না, শুধু আমাকে অনুভব করো। আপনি কি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন? সব কিছু তোমার জন্য হয়েছে। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আলো প্রতি উত্তরে কিছু না বলে চোখ বুজে নিল। সময়ের সাথে সাথে আধার তার অর্ধাঙ্গিনীর মাঝে হারিয়ে গেল। মেয়েটা যখন স্বামীর ভালোবাসার মধ্যে অন্য এক জগতে বিচরণ করছিল, তখনই আধার এগিয়ে এসে কপালের মাঝে গভীরভাবে ঠুট ছুঁয়ে অবশেষে বলে উঠল, ভালোবাসি জান। রাত কয়েকদিন ধরে অফিসে যায়নি, আর না কারোর সাথে যোগাযোগ করেছে। বসের ফোন কল পেয়ে আজ অফিসে এসেছে এবং ভিতরে প্রবেশ করতে ঈশিতার সাথে দেখা হয়ে যায়। মেয়েটা এতদিন পর রাতকে দেখে এগিয়ে এলো। কিছু বলতে যাবে, তার আগেই রাত না চেনার ভান করে পাশ কাটিয়ে হনহনিয়ে চলে গেল। ছেলেটার এমন ব্যবহারে খুবই খারাপ লাগে ঈশিতার। সে তো ওই দিন রাতে ইচ্ছে করে ওইগুলো বলতে চায়নি। হঠাৎ তার কি হয়েছিল কে জানে, না চাইতেও রুড বিহেভ করে ফেলেছে। তার জন্য এই পর্যন্ত কম সরি বলেনি, অথচ ছেলেটা ওই একটা কথা নিয়েই পড়ে আছে। রাত বসের সাথে কথা বলে কেবিন থেকে বের হতেই ঈশিতা কই থেকে ছুটে এসে ডাকলো। রাত পিছনে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে ওইভাবে দাঁড়িয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, জি বলুন। রাত খুব সহজে আপনি থেকে তুমি আসেনি, বরং তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার 1.5 মাস পর তুমি বলে ডেকেছিল। কিন্তু আজ ওই একই কণ্ঠ আপনি ডাক শুনে মেয়েটা আবার খারাপ লাগলো। তবে সে মুখে প্রকাশ করলো না। ধীর পায়ে রাতের সামনে এসে দাঁড়িয়ে বলে, ওই দিনের জন্য আবার সরি, আমি ইচ্ছে করে তোমাকে হার্ট করতে চাইনি। রাত মেয়েটার দিকে এক পলক তাকিয়ে ধীর কণ্ঠেই বলল, ইটস ওকে মিস, আমি কিছু মনে করিনি। আর আপনি তো ভুল কিছু বলেননি, আমি আসলে বাজে একটা ছেলে।
একটু থেমে পুনরায় আওড়ালো, আজ থেকে এই খারাপ আমিটার আর চেহারা দেখতে হবে না আপনাকে, আর না আপনার পেঁচাল সহ্য করতে হবে, কারণ আমি জব ছেড়ে দিয়েছি এবং খুব শীঘ্রই দেশটাও ছেড়ে দেব। আজ থেকে আপনি আপনার পথে আর আমি আমার পথে। আই উইশ আমাদের আর কখনো দেখা না হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই কথা বলে রাত গলাটায় ঢিল করতে করতে চলে যায় আর পিছন ফেলে গেল স্তব্ধ হয়ে এক রমণীকে। চলবে গাইস, আমার আজকে একটু সমস্যা, তার জন্য আজকে বেশি পার্ট দিতে পারলাম না। তো একটি পার্ট থাকলেও তো কালকে বেশি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।